আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মানিকগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ বাস চালকের অবস্থা সংকটাপন্ন, দিশেহারা পরিবারের সদস্যরা। রাতের আধারে আরো কয়েক জেলায় নাশকতা। রাত হলে আতঙ্কের জনপদ নওগাঁর পোরশা সাপাহার সড়কে ব্যারিকেড দিয়ে একের পর এক ডাকাতি। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। এত ডাকাত হয়েছে যে আমরা অত্যাচারে রাতে ঘুম জানা না। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আরো ব্যাপক তৎপরতা বাড়ানো উচিত। জনগণকে আমি আহ্বান জানাবো, তারা যেন কোনো ধরনের তথ্য যদি পায় যে অপরাধের সাথে কারা জড়িত, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করে। কুমিল্লার নিমসারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসে পাইকারি সবজি বাজার, দেখা দিচ্ছে যানজট, ভোগান্তিতে চলাচলকারীরা। গত রাত থেকে ভোর পর্যন্ত দেশের 3টি স্থানে বাস পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে মানিকগঞ্জে শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান। একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধা মা। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি। হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান। তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ড্রাইভার ছিল, সে অগ্নিদগ্ধ হয়। পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ঢাকায় তাকে রেফার করা হয়। আইসিইউতে আছে, 45% বার্ন হয়েছে। পরবর্তীতে আবার বলা হয়েছে যে 47% বার্ন হয়েছে। আপনার শ্বাসনালী পুড়ে গেছে, ফুসফুসও পুড়ে গেছে। দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকরা গ্রামে। বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি। গত রাতেও তেমনই বাসে রাত কাটানোর চিন্তা করেন, যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য। আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। আমার ছেলের কোনো রাজনীতি করে না, কোনো অপায়া রাজনীতি করে না, কিছু না, শুধু ওর শরীর ভালো না, ঘুমায় রয়েছে। গাড়ি চালায়, আব্বুর উপরে সংসারটা চলে। এখন এই অবস্থাটা হইল আব্বুর, এখন এই সংসার চালানোর কেই নিব। বাসটা অনেক সকালে যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাত্রে ঘুমাইতো। ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে। পরপর দ্বিতীয় দিনের মতো আখাউড়া রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রেল লাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি। তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ, নিরাপত্তা বাহিনী এবং জিআরপি এবং আরও যে আমাদের সাথে যে পিডব্লিউআইডব্লিউর সংশ্লিষ্ট যারা আছে, সবাই সতর্ক থাকাতে খুব দ্রুত আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পেরেছি। আশুগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত ডিউটি। আমার তো ওইখানে দ্রুত গতিতে আমার তো যাওয়া সম্ভব না, কারণ আমার তো এক জায়গায় না। যদি এক জায়গায় থাকতো তাহলে আমি তাড়াতাড়ি করে যেতে পারতাম। শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে রাখা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। বরগুনার আমতলীর বাধাঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় আহত বিচারকের স্ত্রীর অবস্থার শঙ্কামুক্ত। দুপুরে ঘাতক লিমন মিয়াকে আসামি করে নগরের রাজপাড়া থানায় মামলাটি করেন বিচারক আব্দুর রহমান। এর আগে বৃহস্পতিবার বিকেলে 3:30টার দিকে নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় পরিবারের পূর্ব পরিচিত লিমন নামের এক যুবক বাসায় ঢুকে কিছুক্ষণ পরেই বিচারকের 9ম শ্রেণী পড়ুয়া ছেলেকে তৌসিফ রহমান সুমনের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। আহত হয় লিমনও। এক পর্যায়ে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লিমন। পরে পুলিশ গিয়ে বিচারকের আহত স্ত্রী ও হামলাকারীকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় লিমন মাঝে মাঝে পরিবারটির কাছে থেকে টাকা পয়সা চাইতো। এই নিয়ে বিচারকের স্ত্রী লিমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেছিলেন। সম্প্রতি সিলেট থেকে রাজশাহীতে বদলি হন বিচারক আব্দুর রহমান। এদিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হলে লিমনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন গাইবান্ধার বসবাসরত তার মা বাবা। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে খণ্ডিত অবস্থায় উদ্ধার করা আশরাফুল হকের রংপুরের বাড়িতে চলছে শোকের মাতম।
পরিবার তো বটেই, এলাকাবাসীও শোকাহত। ঘটনার সংশ্লিষ্ট একটি ফোনের রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যেখানে শোনা যায় তার সাথে যাওয়া বন্ধু জরেজ মিয়ার অসংলগ্ন কথাবার্তা। এই ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়কে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহযোগিতায় মেলে পরিচয়। তিনি রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আশরাফুল হক, পেশায় কাঁচামাল আমদানিকারক। স্বজনরা জানান, মঙ্গলবার রাত 9টায় বন্ধু পাশের গ্রামের জরেজকে নিয়ে ঢাকা যান আশরাফুল। এরপরই তার ফোন বন্ধ। অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে না পেরে জরেজের সাথে যোগাযোগ করে নিহতের পরিবার। তখন নিহত আশরাফুলের ফোনটি ছিল জরেজের সাথে। আশরাফুলের বোনের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড এসেছে যমুনা টেলিভিশনের হাতে। তাতে দেখা যায় অসংলগ্ন কথা বলছেন জরেজ। একসাথে যে গেছেন ভাই, আমার বাড়ি থেকে সব কইলো একসাথে তো গেছি। তোমরা কইলেন আমি একবার কছেন ডাস্টবিনত বলে ফোন করি পাইছেন, ফির একবার কছেন আরে মাগো মা পাগল হয়ে গেলাম। এই ক্ষেতটা এখন ধরি যাওয়াটাই দোষ আমার। একবার বলতেছে তোর ভাই চট্টগ্রামে, একবার বলতেছে তোর ভাইয়ের সঙ্গে কালকে কথা হয়েছে আর কথা হয় নাই, আরেকবার বলতে আমি বললাম যে ফোনটা কেন আপনার হাতে, আমার ভাইয়ের ফোন আপনার হাতে কেন? তো করছে যে তোর ভাই আমার হাতে ফোনটা দিয়ে গেছে। জরেজ মালয়েশিয়া প্রবাসী, কিছুদিন আগে দেশে এসেছেন। বন্ধুত্বের সূত্রে জরেজ জাপান যাওয়ার জন্য 20 লাখ টাকা ধার চায় আশরাফুলের কাছে। সেই টাকা দিতেই ঢাকায় যাওয়া। তার মৃত্যুর জন্য জরেজকেই দুষছেন স্বজনরা। বউ মোবাইল দেয়, মোবাইল বন্ধ, বিষয় তো চাই, কিন্তু জরেজ তো আছে সাথে। এ ঘটনায় বাকরুদ্ধ পুরো এলাকাবাসী। নিজের গ্রাম তো বটেই, পাশের গ্রামেও দান অনুদান দিতেন তিনি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এরকম লোক এই এলাকাত মনে করেন সবারই উপকার করে, যে উয়ার অন্যায় করছে তার শাস্তি পাওয়া দরকার। মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে 2 কৃষককে কোপানো ও হাতুড়ি পিটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। গত মঙ্গলবার উপজেলার পাখুল্লা গ্রামে এই ঘটনা ঘটে। মামলায় বলা হয়, গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশী সুশীল কৃষ্ণ বালার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত 11 নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একা পেয়ে হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায় পরিমল ও তার সহযোগীরা। এ সময় চিৎকার শুনে এগিয়ে গেলে প্রতিবেশী নরেশ চন্দ্র বালাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে 26 জনকে আসামি করে থানায় হত্যা চেষ্টা মামলা করেন সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা। এদিকে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামি পক্ষের লোকজনের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। এছাড়া হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।